গল্প বলার হেকমা নেই গালে গপ্প, ভালো লাগার রেশমা নেই গালে গপ্প। চেনা অচেনা কাহিনী ভাষায় বোনা, বন্ধু তার ভাষা খুঁজে নে গাল গপ্প। গাল গপ্প, গাল গপ্প, গাল গপ্প। গালগপ্পে নিয়মিত শোনাবো চেনা অচেনা মন ছুঁয়ে যাওয়া রোমাঞ্চকর সব গল্প। কিন্তু আপনাকে ছাড়া আসর তো জমবে না, তাই আপনাকে চাই, তোমাকে চাই, তোকে তো চাই আষ্টে পিষ্টে। সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিলেই মেতে উঠবো গালগপ্পে, সবাই একসঙ্গে। গালগপ্প। গালগপ্পে এখনকার গপ্প দারোগার দপ্তর থেকে গোয়েন্দা প্রিয়নাথের বাস্তব অভিজ্ঞতার বিবরণ। বাগান বাড়ির বাইজি রহস্য। রচনা প্রিয়নাথ মুখোপাধ্যায়। আবহ সুকমল মুখার্জি। শব্দগ্রহণ অপু আইচ। সামগ্রিক পরিকল্পনায় আমি দীপঙ্কর। শুনছেন বাগান বাড়ির বাইজি রহস্য। প্রতি বছরই এই শারদীয়া পূজার মরশুমে বিশেষত কলকাতায় চুরি, ছিনতাই, ডাকাতি, খুন জখম প্রভৃতি অপরাধমূলক ঘটনার সংখ্যা একটু বেড়ে যায়। দুষ্কৃতীরা এই সময়টায় যেন একটু বেশি করে মাথাচাড়া দিয়ে ওঠে। এই সময় প্রায়ই একটা না একটা অদ্ভুত ধরনের খুনের খবর পাওয়া যায়। সেগুলো এমনই জটিল এবং রহস্যময় যে তাদের অধিকাংশেরই কোনো কিনারা করা সম্ভব হয় না। বেশ কয়েক বছর আগে এমনই একটা অদ্ভুত কেসের দায়িত্ব পড়েছিল আমারই ওপর, এবং সৌভাগ্যক্রমে এই মামলার কিনারা করা আমার পক্ষে সম্ভব হয়েছিল। সেই মামলাটি আজ আপনাদের শোনাব। ঘটনাটা ঠিক কলকাতার নয়, শহরতলির একটি থানার অন্তর্গত এলাকায় ঘটনাটা ঘটে। তদন্তের দায়িত্ব হাতে নিয়ে আমি প্রথমেই সেই থানায় গিয়ে হাজির হলাম। ভারতীয় দণ্ডবিধি আইন অনুযায়ী কলকাতার মতো কয়েকটি বড় বড় রাজধানী শহর বাদ দিলে প্রায় সর্বত্রই প্রথম এতলা প্রথা চালু আছে। পুলিশের অনুসন্ধান উপযোগী কোনো ঘটনা ঘটলে সেই ঘটনার খবর যে ব্যক্তি প্রথম থানায় নিয়ে আসে, সেই সময় থানার ভারপ্রাপ্ত কর্মচারী সেই ব্যক্তি একটি এজাহার বা জবানবন্দি লিখিত আকারে নিয়ে নেন। এটাকেই বলা হয় প্রথম এতলা বা ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, সংক্ষেপে FIR। এই FIR এর একটা কপি যায় বড় সাহেবের কাছে, একটা পাঠানো হয় বিচারককে, আর একটা কপি থাকে থানায়। থানায় ঢুকে প্রথমেই এজাহারটি পড়লাম। এজাহারে লেখা আছে, আমার নাম শম্ভু, আমি বিজয়বাবুর বাগানের মালিক। প্রতিদিন রাত্রিরে আমি বাগানেই থাকি, কিন্তু কাল রাত্রিরে আমি বাগানে ছিলুম না। ওই আমার দেশের একটা লোকের সাথে দেখা করতে গেছিল। সেখানে প্রচণ্ড ঝড় বৃষ্টিতে ওই রাত্রিরে আর ফিরতে পারিনি। যাবার সময় আমি ওই বাগানের সদর দরজা তালা বন্ধ করে গেছিলাম, কিন্তু আজ সকালে ফিরে এসে দেখলুম ওমা তালা খোলা রয়েছে। বাগানে যে দোতলা বাড়িটা আছে তার কাছে গিয়েও দেখলুম
তারও দরজার চাবি খোলা। অথচ এই বাগান থেকে বেরোনোর সময় আমি তো দুটোই তালা বন্ধ করে গেছিলুম, চাবিও আমি সঙ্গে করে নিয়ে গেছিলুম। অত্যন্ত অবাক হয়ে বাড়ির ভেতরে ঢুকলুম। প্রথমে নিচের তলার ঘরগুলো ভালো করে দেখলুম, কোনো কিছু চুরি টুরি হয়েছে বলে তো মনে হলো না। এরপর ওপরে উঠলুম। ওই প্রথমে ওই যে ঘরে বিজয়বাবু বাগানে এলে বসে গান টান শোনেন, সেই ঘরটায় ঢুকলুম। ঘরের অবস্থা দেখে মনে হলো রাত্রিরে আসর বসেছিল। এই বাদ্যযন্ত্রগুলো যেখানে থাকবার কথা সেখানে না থেকে ওই বসবার বিছানার ওপর এলোমেলোভাবে রাখা রয়েছে। একপাশে একজোড়া নাচের ঘুঙুরও পড়ে রয়েছে। ওই 2-3টে মদের বোতল আর ওই গেলাসও পড়ে থাকতে দেখলুম। এই মনে মনে ভাবলুম রাত্রিরে বাবু এসে বোধহয় আমোদ প্রমোদ করে সকালে আবার ফিরে গেছে। এরপর পাশের ঘরে ঢুকলুম। সেই ঘরের অবস্থা দেখে আমার তো বুক কেঁপে উঠল। ঘরের মেঝের ওপর একজন স্ত্রী লোক সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় চিত হয়ে মরে পড়ে রয়েছে। আমি আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে সোজা বাড়ির বাইরে বেরিয়ে এলুম। কি করব কিছুই বুঝিয়ে উঠতে না পেরে ওই মনিবের বাড়িতে গিয়ে হাজির হলুম। তিনি সব শুনে অত্যন্ত বিস্মিত হয়ে পড়লেন। কোচোয়ানকে গাড়ি প্রস্তুত করতে বলে নিজেও তৈরি হতে গেলেন। বাড়ির আরও 2-1জন লোক এবং আমাকে সঙ্গে নিয়ে তিনি বাগানে এসে সব দেখলেন। রাতে আমার না থাকার জন্য আমাকে অজস্র গালাগাল মন্দ করলেন। তারপরে আমাকেই থানায় পাঠালেন পুলিশে খবর দেওয়ার জন্য। মনিবের আদেশেই আমি থানায় এসে এই খবর প্রদান করেছি। আমার কারো নামেই কোনো নালিশ নেই বা কাউরে সন্দেহও করছি না, কারণ আমি তো সে রাত্রিরে নিজেই উপস্থিত ছিলুম না। এই আমার এজাহার। এজাহার পরেই বুঝতে পারলাম এই মামলা আমাকে ভোগাবে। এ রহস্য উদ্ঘাটন নেহাত সহজ কাজ হবে না। যাই হোক, খোঁজ করে জানলাম এই থানার ইন্সপেক্টর এখন ঘটনাস্থলে তদন্ত করতে বেরিয়েছেন। আমিও এখানে আর সময় নষ্ট না করে ওই বাগান বাড়ির দিকেই রওনা দিলাম। স্পটে পৌঁছে দেখলাম ইন্সপেক্টর বাবু মৃতদেহ পর্যবেক্ষণ করছেন। আমাকে দেখে জিজ্ঞাসা করলেন, আপনি কোথা থেকে আসছেন? আপনি যেখান থেকে আসছেন? আমি তো আমার থানা থেকে আসছি। আমিও আপনার থানা থেকেই আসছি। ও, আপনি থানায় গিয়েছিলেন? খবর পেলেন কিভাবে? আপনার টেলিফোনে। আপনিই তো হেড অফিসে জানিয়েছিলেন। ও আচ্ছা আচ্ছা, আপনি তো অনেক তাড়াতাড়ি চলে এলেন। যাক, আমার কাজ অনেকটা হালকা হয়ে গেল। না না, হালকা নয়। এজাহার পরে কেসটা সহজ বলে মনে হলো না। চলুন দুজনে মিলেই একসাথে পরামর্শ করে এগোনো যাক। বলা বাহুল্য, ইন্সপেক্টর আমার এই প্রস্তাবে খুশি হলেন। ঘরের মধ্যে ঢুকে দেখলাম মেঝের ওপর এক মহিলার মৃতদেহ চিত হয়ে পড়ে আছে। বস্ত্রহীন শরীর, বয়স সম্ভবত 25-এর বেশি হবে না। গায়ের রং ফর্সা, দেখতে অত্যন্ত সুশ্রী। গায়ে যে শুধু বস্ত্র নেই তাই নয়, কোনো রকম অলংকারও নেই। পায়ে মেহেন্দি লাগানো। গায়ে গয়নাগাঁটি না থাকলেও গয়না পরার অভ্যাস যে ছিল তা বোঝা যায়। বিশেষত নাক এবং কানের অবস্থা সে কথাই জানান দিচ্ছে। শরীরে কোনো রকম আঘাতের চিহ্ন নেই, শুধু গলার চারপাশে কালশিটে পড়া কালো দাগ। চোখ দুটো যেন কোটর থেকে বেরিয়ে আসতে চাইছে। দেখলেই বোঝা যায় শ্বাস প্রশ্বাস বন্ধ করে খুন করা হয়েছে। এরপর অন্য ঘরটায় গিয়ে ঢুকলাম। এই ঘরটা বিশাল বড়। মাঝখানে পেল্লায় একটা গালিচা পাতা। গালিচার মাঝখানে পরিষ্কার চাদরের ওপর বিছানা পাতা। গালিচার 3 দিকে মখমলে মোড়া চেয়ার।
মোটা মোটা কয়েকটা তাকিয়া অগোছালো পড়ে আছে। 3-4টে মদের বোতল গড়াগড়ি খাচ্ছে। 3টে কাঁচের গ্লাসও পড়ে আছে। বোতলগুলো থেকে এখনো মদের গন্ধ বেরুচ্ছে। এদিক ওদিক কয়েক টুকরো মাংসের হাড় ছড়িয়ে আছে। বাদ্যযন্ত্রগুলো বিছানার ওপর অবিন্যস্ত রাখা রয়েছে। একজোড়া নাচের ঘুঙুরও দেখতে পেলাম। তার মানে গান বাজনা, খানাপিনা, আমোদ প্রমোদ সবই হয়েছে। তারপর ঘটেছে হত্যাকাণ্ড। ঘরের মধ্যে একটা আলমারি ছিল। বিজয়বাবুর কাছ থেকে চাবিটা চেয়ে নিয়ে সেটা খুললাম। আলমারির ভেতর বেশ দামি দামি অনেকগুলো জামা কাপড় রয়েছে দেখলাম। সেসবে কেউ হাত দেয়নি। ঘরের জিনিসপত্র কিছু খোয়া যায়নি। এই ঘরের সমস্ত দরজা ভেতর থেকে বন্ধ করে একটা দরজা বাইরে থেকে তালা লাগানো থাকে। চাবি থাকে বাগানের মালি শম্ভুর কাছে। কাল সে নিজের হাতেই দরজায় তালা লাগিয়েছিল। এই ঘরের চাবি এবং সদর দরজার চাবি, দুটো চাবি তার কাছে ছিল, অথচ দুটো তালাই অক্ষত, ভেঙে খোলা হয়েছে বলে মনে হয় না। তালা দুটোর কোথাও কোনো দাগ পর্যন্ত লাগেনি। সবকিছু যথাসম্ভব খুঁটিয়ে দেখে নেবার পর ইন্সপেক্টর বাবুকে সঙ্গে নিয়ে বাগানে এসে এক জায়গায় বসলাম। ইন্সপেক্টর বাবু বললেন, মুখশ্রী এবং চেহারা দেখে মনে হচ্ছে কোনো বড় ঘরের মহিলা। বিজয়বাবুরই কোনো আত্মীয় স্বজন কেউ নয় তো? বিজয়বাবুরই কাজ বলছেন? নিজের হাতে না করলেও তার জ্ঞাতসারেই হয়তো। সেক্ষেত্রে খুনের উদ্দেশ্য কিন্তু চুরি বলা যাবে না। মেয়েটি যেমন রূপবতী, তাতে চুরি ছাড়া অন্য কারণেও এমন ঘটনা ঘটতে পারে। দেখুন, আপনার ধারণা অমূলক নয়। এমন ঘটনা তো ঘটেই, কিন্তু এর সঙ্গে কয়েকটা জিনিস ভাবা দরকার। প্রথমত, বিজয়বাবুরই কোনো নিকট বা দূর সম্পর্কের আত্মীয়াই যদি বিজয়বাবুর হাতে বা তার জ্ঞাতসারে খুন হয়ে থাকে, তবে বিজয়বাবু নিজের বাগান বাড়িতে এনে কাজটা করবেন কেন? তাছাড়া মৃতদেহের পরনের বস্ত্রটা পর্যন্ত খুলে নেওয়াটা খুব একটা যুক্তিসঙ্গত বলে আমার মনে হচ্ছে না। মহিলার দেহটি অত্যন্ত সুশ্রী বলেই আপনি তাকে গৃহস্থ ঘরের মহিলা বলে ভাবতে চাইছেন, কিন্তু গৃহস্থ ঘরের মহিলারা পায়ে মেহেন্দি পাতার রং সাধারণত লাগায় না, আমি অন্তত দেখিনি। তারা কিন্তু আলতা পরে। আপনার ধারণা এই মৃতদেহ কোনো বারবণিতার? সম্ভবত তাই। এবং খুনের উদ্দেশ্য অলংকার সামগ্রী অপহরণ। পরনের বস্ত্রটাও সম্ভবত যথেষ্ট মূল্যবান ছিল, সেই কারণেই খুলে নেবার লোভ সামলাতে পারেনি। কিন্তু চোরের এত সাহস হবে অন্য লোকের বাগান বাড়িতে নিয়ে এসে খুন করার? শুধু তাই নয়, খুনের আগে রীতিমতো খানাপিনা এবং জলসাও বসিয়েছিল। কি জানি মশাই, দিনকাল যা পড়েছে সবই সম্ভব, কিন্তু মালিকে হাত করতে না পারলে কি এভাবে কাজ সারতে পারবে? নিশ্চয়ই মারির যোগসাজশে এই কাজটা হয়েছে। ও বেটা নিশ্চয়ই সব জানে। কতটা কি জানে তা এখনই বলা যাবে না, তবে ও যে মিথ্যে কথা বলছে এতে কোনো সন্দেহ নেই। আমার ধারণা শম্ভুই ওদের তালা খুলে দিয়েছে। ঠিক, নইলে তালা না ভেঙে ঢুকবে কিভাবে? ও নির্ঘাত খুনিদের সাকরেদ, যেটা করলেই বেরিয়ে পড়বে। খুনিরা যদি শম্ভুর পূর্ব পরিচিতই হয়, তাহলে তাদের নাগাল পাওয়া খুব একটা সমস্যার হবে না, কিন্তু তা যদি না হয় তাহলে একটু ভোগান্তি আছে। পরিচিত না হলে এত বড় একটা কাণ্ড ঘটাবার সাহস কি অচেনা লোকের হবে? এত বড় একটা কাণ্ড যে ঘটবে এ ধারণা হয়তো তার ছিল না। হতে পারে মালিককে না জানিয়ে বাড়তি কিছু রোজগারের লোভে একটা পার্টিকে ফুর্তি করার জন্য ঘর খুলে দিয়েছিল। শেষে এই কাণ্ড দেখে ঘাবড়ে গিয়ে মালিকের কাছে গিয়ে মিথ্যে কথা বলছে। তাতে গালাগালি খেলেও চাকরি যাওয়া কিংবা হাজতবাসের সম্ভাবনাটা থাকছে না। ঠিকই বলেছেন, কারণ যে বাগানে সে চাকরি করছে সেখানে খুন জখম ঘটতে দিয়ে নিজের বিপদ ডেকে আনতে যাবে কোন মূর্খ? কিন্তু ওর মুখ থেকে আসল কথাটা বার করা খুবই জরুরি। আচ্ছা, বিজয়বাবুকে দিয়ে একবার চেষ্টা করে দেখলে হয় না? মানে পুলিশের কাছে হয়তো ভয়ে আসল কথাটা বলতে চাইবে না। এটা আপনি খারাপ বলেননি, কিন্তু সেক্ষেত্রে চাকরি যাওয়ার একটা ভয় কিন্তু তার থাকছে। আচ্ছা, একটা কাজ করি,
বিজয়বাবুকে দিয়ে না হয় চেষ্টা করে দেখাই যায়, কিন্তু তার আগে আমরাই একবার দেখি না কি হয়। এরপর শম্ভুকে আলাদা ডেকে এনে জিজ্ঞাসাবাদ করলাম, তোমার নাম কি? আমার নাম শম্ভু। শম্ভু কি? পয়রা, শম্ভু পয়রা। আমি জাতিতে উড়িয়া। কোন জেলা? আগে বালেশ্বর। তুমি বিজয়বাবুর মালি না দারোয়ান? আগে দুটো কাজই করি। দুটো কাজ একসাথে কিভাবে করো? দিনের বেলা মালির কাজ করি, আর রাতের বেলায় দরজার কাছেই থাকি। মানে ওই দরজাতেই আমার ঘর। গেটের চাবি তোমার কাছেই থাকে? আগে হ্যাঁ, ওই ঘরের চাবিও আমার কাছেই থাকে। তুমি ছাড়া বাগানে আর কোনো মালি আছে? না, আর কোনো মালি নেই, আমি একাই। একা এত বড় বাগান পরিষ্কার রাখো কিভাবে? সেরম প্রয়োজন হলে ওই ঠিকে লোক ডেকে নেওয়া হয়। তারা কি রাতে থাকে? না না, ওই সন্ধে অবধি কাজ করে চলে যায়। কাল কজন ঠিকে লোক কাজ করে গেছে? আগে কাল তো কেউ কাজ করেনি। এই গত 1 মাসের মধ্যে তো কোনো ঠিকে লোককে নেওয়া হয়নি কাজে। তুমি তো মালি আর দারোয়ান দুজনের কাজই করো, তা মাইনে পাও কত? 5 টাকা। এছাড়া খাওয়া পড়া? আগে না, ওই শুধু মাইনেটাই পাই। তাহলে এখানে এই জঙ্গলে পড়ে আছো কেন? শহরের মধ্যে থাকলে তো অনায়াসেই 7-8 টাকা রোজগার করতে পারতে। এখানে খোরাকি একটু কম, আর তাছাড়া বাগানে থাকতে আমার ভালো লাগে। তাছাড়া এখানে বাড়তি রোজগারের একটা সুযোগ রয়েছে। আপনারা তো সবই জানেন। বাগানে অন্য বাবুরা এলে তাদের কাছ থেকে বকশিস তো ভালোই পাও। সবাই যে দেন তা নয়, তবে কেউ কেউ দেন। আমার মনে বিজয়বাবু এটা জানেন, আর তার সামনেই বাবুরা আমাদের বকশিস টকশিস দেন। আর তার পিছনে? আপনি কি বলছেন? পিছনে আর কিভাবে পাবো বলুন দিনি? বিজয়বাবুকে না জানিয়ে যারা বাগানে এসে আমোদ আহ্লাদ করতে চায় তাদের কাছ থেকে তো ভালোই বকশিস পাও। না না, বিজয়বাবু সঙ্গে না থাকলে আমি কোনো কাউরেই বাগানে ঢুকতে দেই না। মিথ্যে কথা। এই কেন মিথ্যে কথা হতে যাবে কেন? তোমার বাবু যদি নিজে না এসে তার বন্ধু বান্ধবদের পাঠিয়ে দেন, তাদের তুমি বাগানে ঢুকতে দাও না? না, দেই না। আবার মিথ্যে বলছো। তোমার বাবু তো এখানে রয়েছে, ডাকবো? হ্যাঁ, ডাকুন না। তিনি নিজে না আসতে পারলে হয় চিঠি লিখে দেন, অথবা কোনো পরিচিত লোককে সঙ্গে পাঠিয়ে দেন। তোমার বাবু কি রোজই বাগানে আসেন? আগে না, কোন কোন দিন আসেন? সাধারণত এই শনিবার রোববারই আসেন। একাই আসেন নাকি বন্ধু বান্ধবদের সঙ্গে নিয়ে আসেন? চাকর বাকর, রান্নার লোক, এই সমস্ত লোকজন নিয়েই আসেন। কখনো কখনো বন্ধু বান্ধবরাও সঙ্গে থাকেন। আবার কখনো কখনো তিনি ওই একাই আসেন, ওই ঘন্টা 2 থেকে তারপর আবার চলে যান। তোমার বাবু যখন বাগানে আসেন তখন সঙ্গে কোনো মহিলা থাকেন? কখনো কখনো থাকেন। তাদের তুমি চেনো? আগে হ্যাঁ, চিনি তো। সবাই তো বাড়িরই লোক। তার স্ত্রী, কন্যা, বাড়ির অন্যান্য স্ত্রী লোকরাও আসেন। তুমি তোমার বাবুর বাড়ির সব স্ত্রী লোকদের চেনো? আগে হ্যাঁ, চিনি। কিভাবে চিনলে? আমি তো বাগান থেকে মাঝে মধ্যে ওই সবজি নিয়ে বাবুদের বাড়িতে দিতে যাই। ভেতর বাড়িতেও ঢুকি। বাড়ির সবাইকেই আমি দেখিছি। যে স্ত্রী লোকটি ঘরের মধ্যে মরে পড়ে আছে সে তোমার বাবুর কে হয়? আগে না না, ও বাড়ির কেউ নয়। এই একটা মিথ্যে কথা বললে। তোমার বাবু কিন্তু একথা আমাদের কাছে স্বীকার করেছেন। তার বাড়ির তো কেউ নন, তা তিনি স্বীকার করবেন কেন? আর যদি সত্যিই স্বীকার করে থাকেন? তাহলে হয়তো নতুন এসেছে, আমি তাকে দেখিনি। তোমার মনিবের বাড়ির স্ত্রীলোক ছাড়া আর কোনো স্ত্রীলোক এখানে আসে? আর কোনো স্ত্রী লোক এখানে আসেন না। কোনো বারবনিতা? না, সেরকম কখনো দেখিনি। বাইজি? তাও দেখিনি। তাহলে ঘরে অতগুলো বাদ্যযন্ত্র রয়েছে কেন? গান বাজনা কারা করে? বাবুরাই করেন। ঘুঙুর পায়ে দিয়ে নাচে কে? নিজেরাই নাচেন। তুমি বড্ড মিথ্যে কথা বলছো। আচ্ছা, তুমি এর আগে আমাকে কখনো দেখেছো বলে মনে করতে পারো? ঠিক মনে করতে পারছি না। হয়তো কোথাও দেখেছি, কিন্তু তার মনে নেই। এই বাগানে তোমার মনিবের সঙ্গে আমাকে কখনো দেখেছো? না, ঠিক তো মনে করতে পারছি না। যেদিন একজন বাইজি এসে এখানে গান বাজনা করেছিল সেদিন সেই মজলিসে আমিও ছিলাম। সেটা বোধহয় এখন আর তোমার মনে নেই।
বোধহয় আপনি ছিলেন, কিন্তু আমি ঠিক মনে করতে পারছি না। বাইজির নাচ যে হয়েছিল এটা তোমার মনে আছে তো? হ্যাঁ, মনে পড়েছে। তবে যে তুমি বললে তোমার বাবুর বাড়ির লোক ছাড়া আর কোনো স্ত্রী লোক এ বাগানে ঢোকে না। আগে কোনো বার বনিতা কখনো আসেনি, আমি তো সেই কথাই বলছিলুম। তবে বাইজি এলো কিভাবে? আগে সে তো আর বার বনিতা নয়। ইন্সপেক্টর বাবু এতক্ষণ চুপচাপ বসে জেরা শুনছিলেন, এবার বললেন, তা ঠিক, বাইজি তো আর বার বনিতা নয়। চালাকি না করে সোজাসুজি উত্তর দে, নইলে বিপদে পড়ে যাবি। আমি বললাম, শম্ভু, তোমার ভালোর জন্যই তোমাকে কয়েকটা কথা বলি, মন দিয়ে শোনো। কাল রাতে তোমার মনিব বাগানে আসেননি। তুমি ছাড়া বাগানে আর কোনো লোক বা চাকর বাকর কেউই থাকে না। বাগানের দরজার চাবি এবং ঘরের চাবি দুটোই তোমার কাছেই থাকে। সেই চাবি দিয়েই বাগানের দরজা এবং ঘর খোলা হয়েছে এবং সেই ঘরের মধ্যেই মৃতদেহ পাওয়া গেছে। এই পরিস্থিতিতে খুনের দায় তোমার ওপরেই বর্তায়। এখন তুমি যদি সব কথা বলে দিয়ে আসল খুনিকে ধরতে সাহায্য না করো, তাহলে নিশ্চিত জেনে রেখো, তুমি দোষী হও আর নাই হও, এই হত্যার অপরাধে তোমাকেই ফাঁসি কাটে ঝুলতে হবে। কিন্তু আমি জানি খুন তুমি নিজে হাতে করনি। তুমি যা জানো বলে ফেলো, তাতে তোমারই মঙ্গল। শম্ভুকে চুপ করে থাকতে দেখে ইন্সপেক্টর বাবু আমার কথার খেই ধরেই বললেন, দেখ, তুই যে অন্যায়টা করেছিস সেটা সব বাগানের মালি দারোয়ানরাই করে থাকে, এ আমরা জানি। নইলে 5 টাকায় কারোর মাস চলে? চাকরি যাওয়ার ভয়ে তুই আসল কথাটা স্বীকার করছিস না, তাই তো? শোন, তোর মালিক যাতে তোকে ছাড়িয়ে না দেয় সে ব্যবস্থা আমরা করব। চাকরি খোয়ানোর ভয়ে প্রাণটা খোয়াস না। অবস্থা যা দাঁড়িয়েছে, ফাঁসি কিন্তু তোর কপালে নাচছে। শম্ভু আরো খানিকক্ষণ চুপ করে থাকার পর বলল, আগে আমি তো কাল রাত্রে বাগানে ছিলুমই না। তা এখানে কি ঘটেছে না ঘটেছে আমি কি করে জানবো বলুন দেখি? এবার স্পষ্টতই বুঝতে পারলাম শম্ভু মিথ্যে কথা বলছে। পাল্টা আমিও একটা মিথ্যে বললাম। এখনো তুমি মিথ্যে বলে যাচ্ছ। কাল রাতে তুমি যেখানে গিয়েছিলে বলে জানিয়েছ, আমরা সেখানেও খবর নিয়েছি। তুমি সেখানে যাওনি। তারা এখন থানায় বসে আছে, এখানে তাদের আনবো? শম্ভু আবার খানিকক্ষণ চুপ করে রইল। বললাম, আমরা কিন্তু তোমাকে বাঁচাতেই চেয়েছিলাম। তুমি খুন না করলে খুনটা করলো কে? সেই আসল খুনি ধরা না পড়লে আদালত কিন্তু তোমাকেই অপরাধী সাব্যস্ত করবে। এতক্ষণে শম্ভু ভাঙল, বলল, আগে বাবু জানতে পারলে আমার চাকরিটা চলে যাবে। বাবুকে জানাবো না, আর যদি তিনি জানতেও পারেন তোমার চাকরি যাবে না। বলো। আমি আপনাদের বিশ্বাস করে সব কথা খুলে বলছি, তারপর আপনারা ভালো মন্দ বিবেচনা করবেন। কিন্তু বিশ্বাস করুন, আমি সত্যি তাদের চিনি নে। কাদের কথা বলছো? কাল রাতে যারা বাগানে এসেছিল, আমি আগে তাদের কখনো দেখিনি, নাম ধামও কোনো কিছুই জেনে নেইনি। তাহলে বাগানে ঢুকতে দিলে কেন? টাকা লোভে, ওই কুবুদ্ধি চেপেছিল মাথায়। ক টাকা পেয়েছিলে? আগে 5 টাকা। মাত্র 5টা টাকার জন্যে তুমি এরকম একটা কাজে সায় দিলে? এ আগে কি কাজের কথা বলছেন হুজুর? খুন। দোহাই আপনাদের, ভগবানের দিব্যি করে বলছি, খুনের বিষয়ে আমি কিছুই জানতুম না। এই আমি যা জানি তা সবই তো আপনাদের বলেছি। এর মধ্যে এক বর্ণ মিথ্যে নেই হুজুর। আচ্ছা বেশ, পুরো ঘটনাটা আগে খুলে বলো। শম্ভু বলা শুরু করলো। কাল সন্ধ্যের পর আমি বাগানের গেটের কাছে বসে আছি, এমন সময় একটা গাড়ি এসে দাঁড়ালো। গাড়ির মধ্যে একজন স্ত্রী লোক আর
তিনজন পুরুষ মানুষ ছিল। ওই তিনজনের মধ্যে থেকে একজন গাড়ি থেকে নেমে এসে আমার কাছে এসে বলল, তুমি এই বাগানে দারোয়ান তো? আমি বললুম, কেন, কি দরকার? আজ তোমার বাবু বাগানে আসবেন কি? না, আজ আসবেন না। তাহলে আমাদের একটা অনুরোধ রাখবে, 2 টাকা দেব। কি করতে হবে? আমরা একটু গান বাজনা খাওয়া দাওয়া করব বলে একটা বাগান ঠিক করে রেখেছিল, কিন্তু হঠাৎ করেই সে বাগানের মালিক তার আত্মীয় স্বজন নিয়ে চলে এসেছেন। তাই আমরা একটা অন্য বাগান খুঁজছি। কতক্ষণ থাকবেন? 2-3 ঘন্টার বেশি নয়। 2 টাকায় হবে না। ক টাকা দিলে হবে? অন্তত 10টা টাকা দিলে ঘন্টা 3-এর জন্য বাগানটা দিতে পারি। 10 টাকা দিতে পারবো না। 5 টাকা দিলে কি হবে? আমি ভেবে দেখলুম বাবু আজ আসবেন না, সুতরাং 5 টাকা ছেড়ে দিয়ে লাভ নেই। এই ঘন্টা 3-এর মধ্যেই তো চলে যাবে, বাবু কিছু জানতেও পারবে না, আর এতে তো তার কোনো ক্ষতি হচ্ছে না। শেষমেশ আমি রাজি হয়ে গেলুম। ওরা বাগানে ঢুকলো, আমি ঘরের দরজা খুলে দিয়ে আলো টালো জ্বালিয়ে দিয়ে এলুম। এরপর ওরা নিজেদের মতো আমল আহ্লাদ শুরু করে দিল। আমি গেটের কাছে আমার ঘরে বসে রইল। ইচ্ছা ছিল ওরা যতক্ষণ না চলে যায় ততক্ষণ ওখানেই বসে থাকবো, তাই গেটে আর তালা আটকায়নি। ঘন্টা 2 প্রায় বসেছিলুম। তারপর একটু ওই শুতে ইচ্ছে করলো, আর ওই শোয়াই আমার কাল হলো হুজুর। ঘুমিয়ে পড়েছি, খেয়ালই নেই। যখন ঘুম ভাঙলো দেখি ভোর হয়ে গেছে, ওপর থেকে আর গান বাজনার আওয়াজও আসছে না। ওরা চলে গেছে কিনা দেখবো বলে ঘরে ঢুকে দেখি এই অবস্থা। কি করব বুঝে না পেয়ে ওই বাবুর বাড়ি ছুটে গিয়ে খবর দিলুম, কিন্তু আমার ঘাড়ে দোষ পড়বে বলে আসল কথাটা চেপে গেলুম। মিথ্যে কথা বললুম রাত্রিরে আমি বাগানে ছিলুম না। বাবু কথাটা বিশ্বাস করলেন, রাতে বাগানে ছিলুম না বলে গালমন্দ করলেন। তারপর স্বচক্ষে সব দেখে আমাকেই থানাতে পাঠালেন খবর দিতে। থানায় গিয়ে ওই একই মিথ্যে কথা বললুম। এখন আমি আপনাদের সব কথাই খুলে বললুম হুজুর, এর বেশি আমি আর কিছুই জানি না। ওরা কজন এসেছিল? আগে 4 জন। কজন পুরুষ, কজন মহিলা? 3 জন পুরুষ আর 1 জন স্ত্রী লোক। পুরুষ 3 জন কোন দেশীয় লোক বলে তোমার মনে হয়? আগে 3 জনেই বাঙালি। দেখে কি মনে হয়, ভদ্রলোক? জামা কাপড় দেখে তো ভদ্রলোক বলেই মনে হলো হুজুর। এদের একজনকেও তুমি আগে কখনো দেখোনি? না, এই আগে কখনো দেখিনি। এখন যদি তাদের আবার দেখতে পাও, চিনতে পারবে? আগে হ্যাঁ, তা পারবো। তবে ওই যে লোকটার সঙ্গে কথা হয়েছিল তাকে দেখলে তো চিনবো। যে স্ত্রী লোকটি ওদের সঙ্গে এসেছিল সে আগে কখনো এ বাগানে এসেছিল? না হুজুর, তাকে আর কখনো আসতে দেখিনি। প্রথম যখন সে বাগানে ঢুকলো তখন তার গায়ে গয়নাগাঁটি ছিল? অনেক সোনার গয়নাগাটি ছিল হুজুর। এই পরনে একটা খুব দামি বেনারসি শাড়িও ছিল। বাগানে ঢোকবার সময় ওদের সঙ্গে কোনো জিনিসপত্র ছিল? কয়েক বোতল মদ ছিল আর কিছু খাবার দাবার, আর তেমন কিছু তো দেখলুম না। যে গাড়িতে করে এসেছিল সেটা কি ভাড়ার গাড়ি না নিজেদের গাড়ি? আগে ভাড়ার গাড়ি, কারণ আমার সামনেই তো তারা গাড়োয়ানকে ভাড়া মেটালো। হ্যাঁ, আমার সামনেই তো দিল 2 টাকা। তবে তার আগে কিছু দিয়েছিল কিনা সেটা বলতে পারবো না। গাড়োয়ান ভাড়া নেবার সময় কোনো কথা বলছিল? মানে কোথা থেকে এরা উঠেছিল, বা গাড়োয়ান এদের কারোকে চেনে টেনে কিনা সে বিষয়ে কোনো আন্দাজ পেয়েছো? আগে না, ভাড়া নিয়েই সে গাড়ি ঘুরিয়ে চলে গেল। গাড়িতে ঘোড়া কটা ছিল? 2টো। কি রঙের? 2টোই লাল ঘোড়া। এই পর্যন্ত জিজ্ঞাসা করে শম্ভুকে বললাম, আপাতত আমার আর কিছু জানার নেই। এখন কালকের ঘটনা সম্পর্কে তুমি কি নিজে থেকে আর কিছু জানাতে চাও? আমি তো সবই বললুম হুজুর, আপনি যা যা জানতে চাইলেন সব। আচ্ছা বেশ, তাহলে এখন তুমি যাও, আমরা একটু কথা বলে নিই।
আগে হুজুর, আমার কোনো ক্ষতি হবে না তো? চাকরিটা যাবে না, আর ফাঁসিটা হবে না। আপাতত এর বেশি আর কোনো আশ্বাস তোমাকে আমি দিতে পারছি না। ঠিক আছে, এখন এসো। শম্ভু চলে যাবার পর ইন্সপেক্টর বাবু বললেন, এবার খানিকটা পরিষ্কার হলো। আপনি তো অবশ্যই অনেকখানি ঠিকঠাক অনুমান করেছিলেন দেখছি। যদি শম্ভুর কথা সত্যি হয় তো। তবে আমার কিন্তু মনে হয় না ও মিথ্যে বলছে। হ্যাঁ, এবারের কথাগুলো সত্যি বলছে বলেই মনে হলো। বিজয়বাবুর নাম তাহলে সন্দেহের তালিকা থেকে কাটা গেল। তা গেল। এবং শাড়ি গয়না অপহরণের উদ্দেশ্যেই খুন। কিন্তু খুনিকে ধরবেন কিভাবে? সূত্র বলতে তো লাল রঙের দুটো ঘোড়াওয়ালা গাড়ি, তো এমন গাড়ি তো আর এক আধটা নেই। 2 টাকা ভাড়ার থেকে একটা দূরত্ব আন্দাজ করা যেতে পারে। কিন্তু কোন আস্তাবলের গাড়ি? গাড়োয়ারের সন্ধান পেয়ে গেলে অবশ্য খুনিকে ধরতে বেগ পেতে হবে না। দেখতে হবে ওই রকম 2টো ঘোড়াওয়ালা গাড়ি এ চত্বরে কটা আছে। অবশ্য যদি এ চত্বরেরই গাড়ি হয় তাহলে। এদিকটা আমি দেখে নিচ্ছি। বেশ, তাহলে আমি উল্টো দিক থেকে এগোই। ঠিক বুঝলাম না মশাই। আপনি করবেন খুনির সন্ধান, আর আমি করব নিহত মহিলার সন্ধান। দুজনে দুদিক থেকে এগিয়ে এক জায়গায় মিলব। এতে কাজের সুবিধা হবে। কিন্তু নিহত মহিলাকে খুঁজবেন কোন সূত্র ধরে? দেহ শনাক্তকরণ কি হবে? আমার মাথায় একটা প্ল্যান এসেছে, দেখি সেটা কাজে দেয় কিনা। আমাকে একবার হেড অফিসে যেতে হবে। আপনার তো এদিকের অফিসিয়াল কাজগুলো মেটাতে হবে। আমি তাহলে চলি, কি হয় না হয় দুজন দুজনকে জানাবো। শম্ভুকে দিয়ে একটা গাড়ি ডেকে আনিয়ে বাগান থেকে বেরিয়ে পড়লাম। অফিসে পৌঁছে সোজা গিয়ে বড় সাহেবের সঙ্গে দেখা করলাম। তাঁকে বিস্তারিত সব জানিয়ে তাঁর মাধ্যমে শহর ও শহরতলির সমস্ত থানায় একটি আদেশনামা টেলিফোন মারফত জানিয়ে দিলাম। আদেশনামায় বড় সাহেব জানালেন যে বাগান বাড়িতে একটি স্ত্রী লোকের মৃতদেহ পাওয়া গেছে। অনুমান স্ত্রী লোকটি কোনো সম্ভ্রান্ত বাইজি। তাঁর পরিধানে মূল্যবান বস্ত্র এবং অলংকার ছিল। অনুমান করা হচ্ছে নাচ গানের উদ্দেশ্যে কোনো বাবু তাকে বাগানে এনেছিল। প্রত্যেক থানার ইন্সপেক্টরদের নির্দেশ দেওয়া হচ্ছে যে এই ঘটনাটি তাঁরা যেন নিজ নিজ এলাকায় খুব ভালোভাবে প্রচার করে দেন। যদি জানতে পারা যায় যে কোনো স্ত্রীলোক গতকাল সন্ধ্যায় বাগান বাড়িতে যাবে বলে বেরিয়ে এখনো পর্যন্ত ফিরে আসেনি, তাহলে সেই খবরটি যেন যত শীঘ্র সম্ভব হেড অফিসের গোয়েন্দা বিভাগে জানিয়ে দেওয়া হয়। শুনুন শুনুন শুনুন, যদি কোনো মহিলা গতকাল সন্ধ্যায় বাগান বাড়িতে যাবে বলে বেরিয়ে থাকে আর না ফেরে, তাহলে তৎক্ষণাৎ গোয়েন্দা বিভাগে এসে খবর দিন। আদেশনামা প্রচারিত হওয়ার 2 ঘন্টার মধ্যেই খবর এলো। সিমলার 3 জন স্ত্রীলোক কাল সন্ধ্যার সময় কোনো একটা বাগান বাড়িতে যাবে বলে বেরিয়েছিল, কিন্তু তারা এখনো পর্যন্ত ফিরে আসেনি। তাদের পরিধানে ভালো কাপড় এবং সোনার উপর অলংকার ছিল। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমি সিমলায় গিয়ে হাজির হলাম। যে বাড়ি থেকে মহিলা 3 জন বেরিয়েছিল সেই বাড়িতে গিয়ে জানতে পারলাম এক বৃদ্ধা এখানে বাস করেন। তার নাম নৃত্য। গতকাল সন্ধ্যার আগেই 2 জন বাবুর সঙ্গে সেই বৃদ্ধা তার 2 কন্যাকে নিয়ে কোনো এক বাগান বাড়িতে যাবে বলে বেরিয়েছিল। তারা কেউই এখনো পর্যন্ত ফেরেনি। এখানে এই খবর শুনে আমার মনে হলো, শম্ভু যদি সব সত্যি কথাই বলে থাকে, তাহলে এই 3 জন মহিলার সাথে বাগান বাড়ির খুনের কোনো সম্পর্ক নেই। কারণ একজনের মৃতদেহ পাওয়া যাবে আর অন্য 2 জনের কোনো সন্ধান মিলবে না, তা কিভাবে সম্ভব? তবুও মনের সন্দেহ দূর করার জন্য এই বাড়ির থেকেই 2 জন মহিলাকে সঙ্গে নিয়ে আবার বিজয়বাবুর বাগানে গিয়ে হাজির হলাম।
এবং এই মহিলা দুজনকে মৃতদেহটি দেখালাম। মৃতদেহটি দেখেই তারা আঁতকে উঠে মুখে হাত চাপা দিল। হ্যাঁ, এই তো গৈরবী, যার কথা আপনাকে বলেছিলাম, ওই বুড়িমার বড় মেয়ে ছোট মেয়ের নাম কি? সৈরবী। কাল যখন ওরা তিনজন বাড়ি থেকে বেরিয়েছিল, তোমরা তখন বাড়িতেই ছিলে? হ্যাঁ, বাড়িতেই ছিলাম। আমাদের সামনে দিয়েই তো ওরা বেরিয়ে গেল। কার সঙ্গে গেল? 4 জন বাবুর সঙ্গে। তাদের তোমরা চেনো? না না, আগে কখনো দেখিনি। তোমরা ঠিক দেখেছো মোট 4 জন বাবু ছিল? হ্যাঁ, 4 জনই ছিল। আমি তো সামনেই ছিলাম, 4 জনকেই দেখেছি। এদের কথা শুনে আমার মনে হলো শম্ভু বোধহয় সবটা সত্যি বলেনি, কারণ এদের বিবরণের সঙ্গে শম্ভুর বয়ান মিলছে না। এরা বলছে 3 জন মহিলা এবং 4 জন পুরুষ মানুষের কথা, কিন্তু শম্ভু বলেছে 1 জন মহিলা এবং 3 জন পুরুষ বাগানে এসেছিল। ইন্সপেক্টর বাবু বললেন, বেটাকে ডেকে আর একবার এদের সামনে যেটা করলে হয় না? তাই করা হলো, কিন্তু শম্ভু অন্য 2 জন মহিলার কথা একেবারেই অস্বীকার করল এবং জোর দিয়েই বলল 4 জন নয়, 3 জন বাবুই বাগানে এসেছিল। শম্ভুর কথা শুনে ও সত্যি বলছে না মিথ্যে বলছে ঠিক বুঝে উঠতে পারলাম না। ইন্সপেক্টর বাবু বললেন, বৃদ্ধা তার 2 মেয়েকে নিয়ে বেরিয়েছিল। দুজনেই দামি দামি শাড়ি আর গয়নাগাড়ি পরেছিল। তাদের মধ্যে একজনকে যদি খুন করে সর্বস্ব লুট করে নেয়, আর একজনকে ছেড়ে দেবে কেন? তারও নিশ্চয়ই একই পরিণতি হয়েছে। ধরা পড়ার ভয়ে বুড়িটাকেও নিশ্চয়ই ছেড়ে দেবে না। প্রশ্ন হচ্ছে তাদের 2 জনকেও তো পেতে হবে, জীবিত অথবা মৃত, যে কোনো অবস্থাতেই হোক না কেন। 2 জন মানুষ তো আর হাওয়ায় মিলিয়ে যেতে পারে না। বাগানেই কোথাও পুঁতে টুতে রাখিনি তো। শম্ভুকে থানায় নিয়ে গিয়ে একটু বিশেষ কায়দায় চাপ দিলে হয়তো সত্যিটা বেরিয়ে পড়বে। সেরকম কিছু করতে চাইলে একটা বডি ফেলে রাখবে কেন? যদি ও কিছু গোপন করে থাকে তো বেরিয়ে পড়তে পারে, কিন্তু অন্য একটা সন্দেহ মাথায় আসছে। 2টো জায়গায় ভাগ হয়ে কাজটা করেনি তো? তাহলে আরও 2টো খুনের খবর তো আমাদের কাছে আসতো। তাছাড়া এখানে একজনকে নিয়ে 3 জন এলো, আর বাকি 2 জনকে একজনই সাবার করে দিল। প্রকাশ্যে এসেছে 4 জন, সঙ্গে যে আরও লোক নেই এটাই বা ধরে নিচ্ছেন কেন? তা অবশ্য ঠিক। আবারও তো এমনও হতে পারে যে ওই 2 জন অন্য জায়গাতেই গিয়েছিল এবং তাদের কোনো বিপদ ঘটেনি, অন্য কোনো কারণে ফিরতে দেরি হচ্ছে। তাহলে আর একজনের হিসেব মিলছে না কেন? 4 জন পুরুষ মানুষের মধ্যে 3 জন এখানে এসেছে, বাকি একজন ওই 2 জন মা মেয়ের সঙ্গেই ছিল। পুরুষ 4টে একই দলের হওয়াটাই স্বাভাবিক। সেক্ষেত্রে শম্ভুর কথা সত্যি হলে এই নিখোঁজ মা মেয়ের বিপদের সম্ভাবনাটা কিন্তু থেকেই যাচ্ছে। না, মামলাটা আবার জটিল হয়ে উঠছে। ইন্সপেক্টর বাবুর কাজ তখনও পর্যন্ত মেটেনি বলে তিনি বাগানেই রয়ে গেলেন। আমি এই প্রতিবেশী মহিলা 2 জনকে নিয়ে আবার তাদের বাড়ির দিকেই রওনা দিলাম। সেখানে পৌঁছবার পর ওই বাড়িতে আরও যেসব মহিলারা বাস করতেন তাদের প্রত্যেকের সাথেই কথা বললাম, কিন্তু যে বাবু 4 জনের সঙ্গে বৃদ্ধা তার 2 মেয়েকে নিয়ে বেরিয়েছিলেন সেই বাবুদের সম্পর্কে এরা কেউই কিছু বলতে পারল না। এইসব জিজ্ঞাসাবাদ করতে করতেই বেলা প্রায় 3টে বেজে গেল। কাজের কাজ কিছুই হলো না। এখানে আর থেকে লাভ হবে না বুঝে বেরিয়ে পড়তে যাচ্ছি, এমন সময় একখানা ভাড়ার গাড়ি এসে বাড়ির সামনে দাঁড়ালো। দেখলাম গাড়ি থেকে একজন প্রৌঢ়া এবং একজন যুবতী মহিলা নেমে বাড়ির ভেতর ঢুক। এরা যে কারা তা বুঝতে আমার বাকি রইল না। এদের দেখে মন থেকে একটা আশঙ্কা দূর হলো। আমি ধরেই নিয়েছিলাম এরা বেঁচে নেই, সেই চিন্তাটা অন্তত দূর হলো। আমার পাশ দিয়ে যখন ওরা হেঁটে যাচ্ছিল তখন আমি প্রৌঢ়ার কন্যা সৈরবীকে জিজ্ঞাসা করলাম,
বাড়ি থেকে বেরোবার সময় যে শাড়ি আর গয়নাগুলো পরে বেরিয়েছিলে সেগুলো কোথায়? মেয়েটি একটু অবাক হয়ে আমার দিকে তাকালো, তারপর বলল, মার কাছে আছে। প্রৌঢ়া আমার দিকে ভ্রুক্ষেপ না করে সেখানে উপস্থিত মহিলাদের উদ্গ্রীব হয়ে জিজ্ঞাসা করল, গৈরবী ফিরেছে? এই প্রশ্নের উত্তরে তারা সকলেই চুপ করে রইল। একজন আমাকে দেখিয়ে দিল। প্রৌঢ়া আমার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থেকে জিজ্ঞাসা করল, বাবা, আমার সৌরবী কোথায়? এরা গণিকাবৃত্তি করে দিন যাপন করলেও সন্তানের প্রতি মাতৃহৃদয়ের যে বন্ধন তা কিন্তু একই রকম অটুট। তাই মাকে তার মেয়ের মর্মান্তিক মৃত্যু সংবাদটা জানাতে কারোরই সাহস হল না। কঠিন দায়টা বর্তালো আমারই ওপর। পুলিশে কাজ করবার সূত্রে আমার মন দিনে দিনে কঠিন হয়ে উঠেছে। তাতে আর এক পোঁচ কাঠিন্যের প্রলেপ দিয়ে সরকারি কর্তব্যের খাতিরে মর্মভেদী খবরটা প্রৌঢ়াকে শোনাতে বাধ্য হলাম। এরপর সেই গণিকাপল্লীতে যে নিদারুণ অবস্থার সৃষ্টি হলো তা বর্ণনা করার সাধ্য আমার নেই। প্রৌঢ়া কপাল চাপড়ে উচ্চস্বরে ডুকরে ডুকরে কাঁদতে লাগল। সেখানে জড়ো হওয়া সমস্ত মহিলারা তাকে সান্ত্বনা দিতে লাগল। ছোট মেয়ে সৌরভী মাকে জড়িয়ে ধরে রইল। ছলাকলা আর ভালোবাসার অভিনয় যাদের পেশা, এখন তাদেরই ভেতর থেকে বেরিয়ে আসা খাঁটি মানুষগুলোকে আমি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাক্ষুষ করতে লাগলাম। মানসিক আঘাতের প্রাথমিক ধাক্কাটা কাটাতে কিছুটা সময় দিলাম। তারপর ধীরে ধীরে শান্ত গলায় প্রৌঢ়াকে বললাম, তোমার মনের ভেতরে যে এখন কি হচ্ছে তা আমি বুঝতে পারছি, কিন্তু ঈশ্বর তোমার অদৃষ্টে যা লিখেছেন তার খণ্ডাবে কি করে? কান্নাকাটি করে তো কোনো লাভ হবে না। বরং যে পাষণ্ডরা তোমার মেয়েকে খুন করল তাদের যাতে ধরে উপযুক্ত শাস্তি দেওয়া যায়, এখন সেটাই করা উচিত নয় কি? মেয়ের সৎকারও তো করতে হবে। আমার কথা শুনে প্রৌঢ়ার কান্না খানিকটা প্রশমিত হলো। বললাম, দেখো, গৌরবী ইহলোকে নেই, তাকে তো আর ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু তোমাদের অসময়ের সম্বল যে গয়নাগুলো খোয়া গেছে সেগুলো হয়তো উদ্ধার করা যাবে, যদি তুমি এখন কান্না বন্ধ করে আমাকে একটু সাহায্য করতে পারো। খানিকক্ষণ চুপ করে থেকে সে বলল, আমাকে কি করতে হবে বলুন? তেমন কিছুই নয়, শুধু একটু স্থির হয়ে এখানে বসো, তারপর আমাকে সব কথা একটু খুলে বলো। কাল তোমরা কোথায় গিয়েছিলে, কি ঘটেছিল, গৌরবী বা কোথায় গিয়েছিল, সবকিছু জানতে পারলে খনিকে ধরতে সুবিধা হবে। সে তো বাবু অনেক কথা, গোড়া থেকেই সব বলবো আপনাকে। হ্যাঁ, গোড়া থেকেই বলো, আমি সব কথাই শুনবো। এই দুই মেয়ে ছাড়া আমার আর কেউ নেই। এদের দুজনকে নিয়েই আমি এখানে বাস করি। এদের আমি সামান্য বেশ্যাবৃত্তি করতে দিইনি। ছোটবেলা থেকেই এদের আমি নাচ গানের তালিম দিয়েছি। কোনো ভদ্রলোক কোনো বাগানে নাচ গানের আসর বসালে এদের নিয়ে যান। বাগান বাড়িতে যাওয়াটা এদের কাছে নতুন কিছু নয়, প্রায়ই যেতে হয়। তবে ওদের আমি একা ছাড়ি না। ভদ্রলোক হলেও মদ খেয়ে বাবুরা কখন কি করে বসেন বলা তো যায় না, তাই সঙ্গে আমিও থাকি। যেখানেই যাই আমরা তিনজনে একসঙ্গেই যাই। এতে কোনো বাবু আপত্তি করেন না? আপত্তি করলে আমি সেখানে যাই না। বেশ, তারপর কি হলো বলো। গত পরশু সন্ধেবেলা মেয়েরা তখন ওস্তাদের কাছে নতুন একটা রাগের তালিম নিচ্ছে। আমি ঘরেই বসে আছি।
এমন সময় রামা দালালের সঙ্গে একজন বাবু এসে আমার ঘরে ঢুকলো। আমি ওনাকে বসতে দিলাম। খানিকক্ষণ তিনি তালিম শুনলেন, তারপর বললেন, শোনো, বাংলাদেশের একজন সম্ভ্রান্ত জমিদার সম্প্রতি কলকাতায় এসেছেন। তিনি গান বাজনার ভক্ত, সমজদার মানুষ। আমি তোমার একটি মেয়েকে একদিন তার বাগান বাড়িতে নিয়ে যাব। গান বাজনা করে তোমার মেয়ে যদি তাকে সন্তুষ্ট করতে পারে, তাহলে আমি মাসিক 30 টাকা বেতনের ব্যবস্থা করে দেব। কেবল সপ্তাহে একদিন করে তার বাগানে যেতে হবে। এই কথা শুনে আমি বললাম, এতে আর অসুবিধের কি আছে? বাগানে যাওয়াই তো আমাদের কাজ। আপনি তো একটি মেয়েকে নিয়ে যাওয়ার কথা বলেছেন, আমি দুটো মেয়েকেই সঙ্গে নিয়ে যাব। কবে যেতে হবে আর প্রথম দিন যাওয়ার জন্য কত পাওয়া যাবে সেটা যদি একটু বলে যান, তাহলে আমি সেদিন ওদের আর অন্য কোথাও নিয়ে যাব না। কাল এই সময় আমি আবার আসব। আমার সঙ্গে জমিদার বাবুর 2-1 বন্ধু বান্ধবও থাকবে। তাদের যদি পছন্দ হয়ে যায়, তাহলে কালই ওদের নিয়ে যাব। আর এক রাতের জন্যে 25 টাকা পাবে। 25 টাকা তো যে কোনো বাবুই আমাদের দিয়ে থাকেন। অত বড় জমিদার হয়ে যদি 25 টাকা দেন, তাহলে সেটা আমাদের জন্য উপযুক্ত হবে ঠিকই, কিন্তু জমিদার বাবুর মান থাকবে কি? কাল যারা আমার সঙ্গে আসবে তাদের পছন্দ হলে টাকার জন্য আটকাবে না। এক রাতের জন্য 50 টাকাও পেতে পারো। এ কথা বলে সেদিন বাবুটি চলে গেলেন। রামা দালাল কি বাবুটির সঙ্গেই চলে গেল? হ্যাঁ, পরদিন সন্ধেবেলায় আর রামা দালাল আসেনি। ওই বাবুটি আরও 3 জন বাবুকে সঙ্গে নিয়ে আবার এলেন। আমার 2 মেয়েকেই বাবু 3 জনের পছন্দ হয়ে গেল। আমাদের যাবার জন্যে তৈরি হতে বললেন। বাইরে 2টো গাড়ি দাঁড়িয়েছিল। দুটোই 2 ঘোড়ার গাড়ি? হ্যাঁ, ঘোড়াগুলোর গায়ের রং মনে আছে? হ্যাঁ, একটা গাড়ির 2টো ঘোড়াই লাল, আর একটা গাড়ির একটা কালো একটা লাল। বেশ, তারপর? সৈরবী বাড়ি থেকে আগে বেরিয়ে একটা গাড়িতে গিয়ে উঠল। ও ওঠার প্রায় সঙ্গে সঙ্গে নতুন বাবু 3 জন সেই গাড়িতে গিয়েই বসলো। সেই গাড়িটার 2টো ঘোড়ার রঙই লাল, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আপনি কিভাবে জানলেন? শুনেছি, বাগানের মালি বলেছে। তারপর? আমি চাইছিলাম আমরা মা মেয়ে 3 জনে ওই এক গাড়িতেই উঠি, কিন্তু ওই আগের দিনের বাবুটি বললেন, ওরা যখন উঠেই পড়েছে তখন নামিয়ে আনাটা আর ভালো দেখায় না। তোমার কোনো চিন্তা নেই, 2টো গাড়ি একসঙ্গেই যাবে। এই কথা বলে তিনি গাড়োয়ান 2 জনকে ডেকে বললেন, এই শোনো, কেউ যেন আগে পরে যাবে না, 2জনেই একসাথে যাবে, বুঝেছো? হ্যাঁ, চলো তোমরা ওঠো। আমিও নিশ্চিন্ত মনে সৈরবীকে নিয়ে এই বাবুর সাথে অন্য গাড়িতেই উঠলাম। 2টো গাড়ি বেশ একসাথেই যাচ্ছিল, কিন্তু হঠাৎ দেখলাম আমাদের গাড়ির ঘোড়ার বাঁশটা ছিঁড়ে গেল। গাড়োয়ান আবার সেটাকে বেঁধে নিল বটে, কিন্তু বাঁধতে অনেকটা সময় লেগে গেল। ততক্ষণে গৈরবীকে নিয়ে আগের গাড়িটা যে কোথায় চলে গেল অন্ধকারে আর কিছু দেখতে পেলাম না। সঙ্গের বাবুটিকে সে কথা বলায় তিনি বললেন, অসুবিধার কিছু নেই, ওরা যে বাগানে যাবে সে বাগান তো আমিও চিনি। ওরা না হয় একটু আগে আগেই পৌঁছবে, এতে আর চিন্তা কি আছে?
আমি আর কিছু বললাম না। গাড়ি শহর ছেড়ে গ্রামের অন্ধকারের রাস্তা দিয়ে অত্যন্ত ধীরে ধীরে চলতে লাগলো। যেতে যেতে প্রায় 11টা বেজে গেল। তখনও পর্যন্ত পৌঁছতে পারলাম না। বাবুটি বললেন, এই তো প্রায় এসে পড়েছি। এরপর আরো ঘন্টাখানেক চলার পর এক জায়গায় এসে গাড়িটা দাঁড়ালো। বাবু সেখানে নেমে পড়ে আমাদেরও নামতে বললেন। আমরা নেমে পড়ার পর গাড়োয়ান গাড়ি নিয়ে চলে গেল। বাবু একটা গলির মধ্যে ঢুকে বললেন, আমার পিছন পিছন এসো, একটু এগিয়ে গেলেই জমিদার বাবুর বাগানে পৌঁছে যাব। এই বলে তিনি আগে আগে হাঁটতে লাগলেন। আমরা খানিকটা তার পিছন পিছন হেঁটে গেলাম। তারপরেই অন্ধকারের মধ্যে তিনি যে কোথায় ঢুকে পড়লেন আর তাকে দেখতে পেলাম না। অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া শব্দ পেলাম না। চারিদিকে জঙ্গল আর জলা জমি। সামনের দিকে এগোতে আর সাহস হলো না। অগত্যা যেখানে গাড়ি থেকে নেমেছিলাম আবার সেই দিকেই ফিরে এলাম। চারপাশ ঘুটঘুটে অন্ধকার, ধারে কাছে কোনো লোকজনের চিহ্ন নেই। সৌরভীর গায়ে একগা গয়না, দামি বেনারসি, বদলোকের চোখে পড়ে গেলে বিপদ ঘটতে পারে। রাতে বাগানে থাকতে হতে পারে ভেবে বেরোবার সময় মেয়েদের জন্যে আলাদা দুটো আটপৌরে কাপড় সঙ্গে নিয়েছিলাম। তারই একটা সৌরভীকে পরতে বললাম। বেনারসি আর গয়নাগুলো খুলে অন্য শাড়িটায় পুটুলি বেঁধে নিলাম। কিন্তু যাব কোন দিকে কিছুই বুঝতে পারলাম না। যে দিক দিয়ে গাড়িটা এসেছিল আন্দাজে আন্দাজে ও অন্ধকার হাতড়ে সেই দিকেই হাঁটতে লাগলাম। কিন্তু রাস্তা আর শেষ হয় না। ভোর হয়ে গেল। দেখলাম একটা অচেনা গ্রামের মধ্যে এসে পড়েছি। সেই গ্রামেই একজন বয়স্ক মানুষকে আমাদের দুর্দশার কথা জানালাম। শেষে তিনি অনেকটা চেষ্টা চরিত্র করে একটা গাড়ি ঠিক করে দিলেন। সেই গাড়িতেই এখন আমরা ফিরলাম। কিন্তু এদিকে আমার যে এত বড় সর্বনাশ হয়ে যাবে এ আমি কল্পনাও করতে পারিনি বাবু। শোনো, তুমি যেভাবে সব ঘটনা পরিষ্কার করে আমাকে বললে, তাতে করে আমার মনে হচ্ছে যারা তোমার সর্বনাশ করেছে তাদের আমরা ধরে ফেলতে পারবো। আর তাদের ধরতে পারলে গৌরবীর গয়নাগুলো উদ্ধার করা যাবে। কান্না থামিয়ে মনটাকে একটু শক্ত করো, তোমার এখন অনেকগুলো কাজ আছে। এরপর আমি একটা গাড়ি ঠিক করে দিয়ে সৌরভী এবং তার মাকে কয়েকজন প্রতিবেশীর সঙ্গে বাগানে পাঠিয়ে দিলাম। আমিও অন্য একটা গাড়ি নিয়ে যে থানায় প্রথম অভিযোগটা জানানো হয়েছিল সেই থানার উদ্দেশ্যে রওনা দিলাম। থানায় পৌঁছে দেখলাম ইন্সপেক্টর বাবু সবেমাত্র বাগান থেকে ফিরেছেন। আমার মুখে সব ঘটনা শুনে তিনি বললেন, তার মানে দলে ছিল 4 জন। 3 জন গৌরবীকে বাগানে নিয়ে গিয়ে খুন করে গয়নাগাটি অপহরণ করলো, আর অন্যজন সৌরভী আর তার মাকে ছল করে আলাদা করে দিল। হ্যাঁ, 3 জন মহিলা একসঙ্গে থাকলে কাজটা করতে পারতো না। আর এই 4 জনকে সাহায্য করেছে রামা দালাল।
খুন অপহরণের ব্যাপারটা রামদালাল কতটা কি জানে সে বিষয়ে আমার কিন্তু একটা সন্দেহ আছে। কেন? ওই 4 জন লোক অপরিচিত, কিন্তু রামা তো এদের সকলেরই পরিচিত। এত বড় একটা অপরাধ করবে, ধরা পড়ে যাওয়ার ভয় থাকবে না? আমার মনে হয় টাকার বিনিময়ে ও শুধু সঙ্গেই গিয়েছিল। বাড়ি চিনিয়ে দেওয়ার জন্য? শুধু তাই নয়, চেনা লোক সঙ্গে থাকলে নতুন লোককে বিশ্বাস করতেও সুবিধে হয়। তাহলে এখন তো রামার খুঁজেই বেরোনো উচিত। হ্যাঁ, চলুন। সোনাগাছিতে গিয়ে রামা দালালকে সহজেই পেয়ে গেলাম। আমার অনুমানই ঠিক, খুন ও অপহরণের কথাটা রামা দালাল জানতো না, কিন্তু প্রথম দিন যে লোকটাকে সঙ্গে নিয়ে সে গৌরবীদের বাড়িতে গিয়েছিল তাকে সে চেনে। রামার মাধ্যমে সেই লোকটাকে খুঁজে বার করলাম। শৈরবী আর তার মা দুজনেই আইডেন্টিফাই করলো এই লোকটাই তাদের বাড়িতে গিয়েছিল এবং এই লোকটাই তাদের রাতে জঙ্গলের মধ্যে ছেড়ে দিয়ে সরে পড়েছিল। এই লোকটার মাধ্যমেই ফাঁদ পেতে এর দুষ্কর্মের সঙ্গে বাকি 3 জনকেও ধরে ফেললাম। ইতিমধ্যে ইন্সপেক্টর বাবু সেদিনের 2টো গাড়ির 2 জন গারোয়ানেরই সন্ধান বার করে ফেললেন। মামলা আদালতে উঠল। গাড়োয়ান 2 জন এবং রামা দালাল ও শম্ভু সকলেই অপরাধীদের বিরুদ্ধে সাক্ষী দিল। ফলে দোষ প্রমাণ করতে কোনো অসুবিধাই হলো না। প্রধান বিচারালয়ের আদেশে 4 জন আসামিরই যাবজ্জীবন দ্বীপান্তর হয়ে গেল। এই মামলা সূত্রেই ইন্সপেক্টর বাবুর সাথে আমার একটা হৃদ্যতার সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। সেদিন আদালতের রায় ঘোষণা শুনে বেরিয়ে আসতে আসতে তিনি আমাকে বললেন, আপনার গুণপনার খবর আমি জানতাম, কিন্তু ওই একটা ব্যাপার আমারও অজানা ছিল। কোনটা বলুন তো? আপনি যে বাইজির গান শুনতে বাগান বাড়িতে যান, এটা আমার সত্যিই জানা ছিল না। আমি বেশ অবাক হয়ে বললাম, মানে? আরে মশাই, আপনি নিজে মুখেই তো সেদিন সম্মুখে বলেছিলেন যে আপনি কোনো এক নর্তকীকে সঙ্গে নিয়ে নাকি ওর বাগানে এসেছিলেন। ও ধরা পড়ে গেছেন মশাই। হ্যাঁ, শুনছিলেন বাগান বাড়ির বাইজি রহস্য। বিভিন্ন চরিত্রের সংলাপগুলো যারা বললাম, শম্ভু, সঞ্জিত, ইন্সপেক্টর, অপু, প্রতিবেশী শৈরবী এবং শৈরবীর মা সঙ্গীতা, প্রিয়নাথ ও অন্যান্য কয়েকটি চরিত্রের সংলাপগুলো বললাম আমি, দীপঙ্কর। গালগপ্পে আবার দেখা হবে পরের গল্প নিয়ে। সবাই খুব ভালো থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার। ও হ্যাঁ, কেমন লাগছে সেটা জানাবেন কিন্তু।